মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার রাজনৈতিক সহকারী হিসেবে আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে দায়িত্ব অর্পণ করেছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। দেশবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই। বাংলাদেশের রাজনীতির ক্ষমতার রাজপ্রাসাদে হঠাৎ এক নতুন সমীকরণের বিস্ফোরণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত এক মেগা প্রজ্ঞাপন জারি করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসার পাত্র এই রাশেদ খান কিভাবে কাছে টেনে নিল দেখছেন। আমরা কত সমালোচনা করছি, কিন্তু আজকে উনি সচিব পদমর্যাদায় এবং প্রধানমন্ত্রীর সহকারী হয়ে গেছে। আজ বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল আরেকটি তোলপাড় করা ঘটনা। তো সেই রাশেদ খান আজ নিয়োগ পেলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে। আসসালামু আলাইকুম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। শেষ পর্যন্ত পুরো ভিডিওটা না দেখে যাবেন না। প্রিয় দর্শক, অবশেষে কপাল খুলে গেল রাশেদ খানের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন, ইতিমধ্যে হয়তো জেনে গেছেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ পেয়েছে যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হচ্ছে রাশেদ খান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো রাশেদ খানকে। তেজগাঁও কার্যালয়ের রাজকীয় ক্ষমতার প্রজ্ঞাপন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রভাবশালী রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাশেদ খান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তার এই নিয়োগকে কেন্দ্র করে নানা ধরনের তর্ক বিতর্ক এবং সমালোচনা চলছে। 2018 সালের কোটা আন্দোলনের রাজপথ থেকে গণ অধিকার পরিষদ অথবা ঝিনাইদহ 4 আসনে নির্বাচনে 3 নম্বর হয়ে হেরে যাওয়ার পর কিভাবে অলৌকিকভাবে প্রধানমন্ত্রীর প্রধান রাজনৈতিক পরামর্শদাতার আসনে বসলেন রাশেদ খান। সরকারি কোষাগার থেকে বিশাল বেতনের পাশাপাশি কুক ও সিকিউরিটি অ্যালাউন্স সহ কী কী রাজকীয় সব সুযোগ সুবিধা তিনি পেতে যাচ্ছেন সেটি আমরা জানার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, এই বাংলাদেশ আর কখনোই ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে পারে না। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমি এবং বিএনপি সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর আমরা সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের দুজনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, একই সাথে দোয়া মোনাজাত করা হয়েছে। আপনারা জানেন যে আজকে আপনারা সকলেই জানার কথা যে গতকাল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির মাননীয় চেয়ারম্যান আমাকে তার রাজনৈতিক সহকারী হিসেবে আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে দায়িত্ব অর্পণ করেছেন। আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনা ফ্যাসিবাদের আমল থেকে কিভাবে বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদকে মুক্ত করা যায় তার নেতৃত্বে কাজ করেছি। তার সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে এবং দলীয় পর্যায়ে সম্পর্ক ছিল এবং তার নির্দেশনা মেনেই 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন, এক দফার আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র গণ অভ্যুত্থানে আমার জায়গা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি ভূমিকা রেখেছি। যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমি এবং বিএনপি সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর আমরা সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম। সুতরাং যখন
2024 সালে আবারও হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে কোটা ফিরে আসে, তখন কোটা আন্দোলনকে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে এই আন্দোলনকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করার জন্য আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা রেখেছি। বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা এবং তার নেতৃত্বে সেই জায়গা থেকে যেহেতু 2018 সাল থেকে বাংলাদেশে যতগুলো ছাত্র আন্দোলন তার সামনে থেকে পিছনে থেকে আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা রেখেছি, এবং আমি আমার জীবনে এখনো পর্যন্ত বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমার উপরে অনাস্থা স্থাপন করবেন এরকম কোনো কাজ করি নাই। আমি দেশবাসীর কাছে দোয়া চাই যাতে করে বাংলাদেশের এই মহান নেতা বাংলাদেশের পুনর্গঠন এবং পরিবর্তনের জন্য যিনি কাজ করে যাচ্ছেন সেই মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা এবং বিশ্বাস যাতে আমি ধরে রাখতে পারি এবং জাতীয়তাবাদের রাজনীতিকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি। যে রাজনৈতিক দায়িত্ব তিনি আমার উপর দিয়েছেন সেই দায়িত্ব যথাযথভাবে যাতে পালন করতে পারি, এই জন্য আমি দেশবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, এই বাংলাদেশ আর কখনোই ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে পারে না। সময় এসেছে রাষ্ট্র পুনর্গঠনের, এই রাষ্ট্র পুনর্নির্মাণের। সেক্ষেত্রে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তিকে, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের মধ্যে রাজনৈতিক কারণে মত পার্থক্য, আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ পুনর্গঠনে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ ও শক্তি। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তার যে পথ চলা, তার যে অগ্রযাত্রা, সেটিকে ইনশাল্লাহ ব্যাহত করতে পারবে না। এদেশের তরুণ সমাজ, এদেশের শ্রমিক সমাজ, এদেশের সাংবাদিক সমাজ, এদেশের শিক্ষিত সমাজ, এদেশের ছাত্র সমাজ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আছে ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করেছি। বাংলাদেশে যে সংস্কারটা শুরু হয়েছিল বন্ধুগণ, কার হাত ধরে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই রাষ্ট্রের মেরামতে কাজ করেছেন, তার জীবনটা পর্যন্ত স্যাক্রিফাইস করেছেন। তিনি তো শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়ে কিংবা তিনি দেশের বাইরে চলে গিয়ে সুখে থাকতে পারতেন, কিন্তু তিনি বলেছিলেন যে আমি দেশ ছেড়ে যাব না, এদেশে জন্মেছি, এদেশে আমি মরতে চাই। আর আমাদের প্রধানমন্ত্রী তিনি নির্বাসিত জীবনে ছিলেন, তার উপর যে অত্যাচার হয়েছিল কে না জানে, তার উপর যে নিপীড়নটা হয়েছিল, অনেকে এখন সেই নিপীড়ন নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনী তার কন্যাকে নিয়ে সমালোচনা করছে। এটা কি কোনো রাজনৈতিক আচরণ হতে পারে বন্ধুগণ? আপনারা রাজনৈতিক সমালোচনা করেন, সরকারের গঠনমূলক সমালোচনা করেন, পাশাপাশি পরামর্শ দেন। এই যে আপনার চট্টগ্রামে সেখানে বৃষ্টির পানিতে এলাকা তলিয়ে গেল, এরপরে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 10টা পদক্ষেপ তিনি কিন্তু সামনে তিনি প্রকাশ করেছিলেন যে এই 10টা পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। 11 নম্বর কি, 12 নম্বর কি, 13 নম্বর কি হতে পারে, সেই পদক্ষেপগুলো আপনারা দেখাতে পারতেন, দেখিয়েছে, বরং উল্টো সমালোচনা করেছে। বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবসময় বিএনপি জনতার কাতারে ছিল, জনতার সাথে ছিল। এই দুর্যোগে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ জনগণের কাছে গিয়েছে। স্থানীয় যারা জনপ্রতিনিধি, মাননীয় এমপি, প্রতিমন্ত্রী, তারাও কিন্তু গিয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আজকে প্রধানমন্ত্রীর প্রত্যেকটা পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। আমাদের অনেক মন্ত্রীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। দেখেন, সরকারের যতদিন অতিবাহিত হয়েছে, এই 5 মাসে সরকার এখনো পর্যন্ত এমন কিছু করে নাই যে সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের হুমকি দেওয়া যায়। সরকার এমন কিছু করে নাই যে সরকারের বিরুদ্ধে রাজপথে একের পর এক অকথ্য ভাষায় গালিগালাজ করা যায়। সরকার ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, সকলের ভালোবাসায় সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। এই পথচলাকে কোনো চক্রান্তকারী মহল, সেটি আওয়ামী ফ্যাসিবাদ বলেন আর এই যারা বর্তমানে জামাতি, যারা আপনার এই যে তাদেরকে আমি ফ্যাসিস্ট দলই বলতে চাই, কারণ তাদের কোনো গণতান্ত্রিক আচরণ এখনো পর্যন্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। কোনো ফ্যাসিবাদ আমাদের এই অগ্রযাত্রাকে ইনশাল্লাহ ব্যাহত করতে পারবে না। আমরা সর্বশেষ আজকে এই সমাধিস্থলে আমাদের দেশনেত্রীর জন্য, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করেছি। দেশবাসীর কাছেও দোয়া চাই এবং আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমি যে দায়িত্ব পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, যথাযথভাবে যাতে এই দায়িত্ব পালন করতে পারি, এই জন্য সাংবাদিক ভাইদের
আমি সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই, বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের রাজনীতির ক্ষমতার রাজপ্রাসাদে হঠাৎ এক নতুন সমীকরণের বিস্ফোরণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত এক মেগা প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আদেশক্রমে উপসচিব মোহাম্মদ গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রাশেদ খান নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিজয়ের হাসিতে ঘোষণা দিলেন, আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে তার বিশেষ সহকারী পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। আর এই একটি প্রজ্ঞাপনের মাধ্যমেই রাষ্ট্রযন্ত্রের শীর্ষ অলিন্দে রাশেদ খানের স্থান যেমন পেকে গেল, ঠিক তেমনি সমগ্র দেশে শুরু হলো তীব্র বিতর্ক আর সমালোচনার এক নতুন ঝড়। শুরুতেই আসা যাক সাধারণ জনতার চোখের ঘুম কেড়ে নেওয়া সেই রাজকীয় টাকা পয়সার হিসাব নিকাশে, যা দেয়া হবে জনগণের ট্যাক্সের টাকায়। কত বেতন আর সুযোগ সুবিধা পাচ্ছেন এই নতুন সচিব? জনপ্রশাসন মন্ত্রণালয়ের গোপন নথি আর প্রজ্ঞাপনের কাগজ বিশ্লেষণ করলে যে চিত্র ভেসে ওঠে তা চোখ কপালে তোলার মতো। সচিব পদমর্যাদার এই রাজনৈতিক সহকারীর মাসিক মূল বেতন ধরা হয়েছে ৭৩,৭২০ টাকা। এর সাথে যোগ হচ্ছে ৫০% বাড়ি ভাড়া বাবদ ৩৬,৮৬০ টাকা, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং সন্তান বা প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত শিক্ষা ভাতা। কেবল মূল বেতন আর সাধারণ ভাতা মিলিয়েই তার প্রতি মাসে পকেটে ঢুকবে প্রায় ১,১২,০০০ টাকা। কিন্তু রাজকীয়তার গল্প কি এখানেই শেষ? মোটেই না। এটি কেবল বরফখণ্ডের উপরিভাগ মাত্র। সরকারি কোষাগার থেকে এর বাইরেও তাকে দেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অনাগত সুযোগ সুবিধা, যার মধ্যে রয়েছে গাড়ির জ্বালানি বাবদ প্রতি মাসে ২৯,৫০০ টাকা, গ্যাস ও ফোন ভাতা ১৫০০ টাকা, টেলিফোন সুবিধা ২৮০০ টাকা, হাই স্পিড ইন্টারনেট এবং মডেম সুবিধা ৫,০০০ টাকা, আর অতিথি আপ্যায়ন ভাতা বাবদ ২,০০০ টাকা। এমনকি তার ব্যক্তিগত রান্নার জন্য কুক অ্যালায়েন্স দেওয়া হচ্ছে মাসে ১৬,০০০ টাকা এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিকিউরিটি অ্যালায়েন্স বাবদ সরকারি ফান্ড থেকে খসে আরও ১৬,০০০ টাকা। এছাড়াও সরকারি প্রয়োজনে ভ্রমণের জন্য পাচ্ছেন নির্ধারিত আকর্ষণীয় ভ্রমণ ভাতা। অর্থাৎ পাহাড় প্রমাণ বেতন আর রাজকীয় সব সুবিধা ভোগ করে রাশেদ খান এখন থেকে দেশের শীর্ষ ক্ষমতাধরের প্রধান রাজনৈতিক পরামর্শদাতার আসনে বসেন। আর এই পরিচয় ব্যবহার করে তিনি কত কোটি টাকা কামাবেন তা হয়তো আগামী দিনে আরো বেশি পরিষ্কার হবে। কিন্তু কে এই রাশেদ খান? কিভাবে ২০১৮ সালের কোটা আন্দোলনের একজন সাধারণ ছাত্রনেতা আজ সচিব পদমর্যাদার রাজপ্রাসাদে পৌঁছে গেলেন? তার এই রাজনৈতিক উত্থানের ইতিহাস যেন টান টান রোমাঞ্চকর কোনো রাজনৈতিক থ্রিলার ফিল্ম। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে যখন লাখো সাধারণ শিক্ষার্থী নেমে এসেছিল, তখন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে মাইক হাতে যে ২-৩ যুবক বক্তৃতা দিতেন, তাদের অন্যতম প্রধান মুখ ছিলেন এই রাশেদ খান। তার সাগরেদ ছিলেন নুরুল হক নূর। তার সেই উত্তপ্ত বক্তব্য আর রাজপথের নেতৃত্ব তাকে ছাত্রদের চোখে এক লড়াকু নায়কের আসনে বসিয়ে দেয়। পরবর্তীতে রাজনৈতিক সুযোগ আর সময়ের হাওয়ায় ভেসে সেই ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ নামে। আর রাশেদ খান হন সেই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তবে গল্পের সবচেয়ে বড় মোড়টি আসে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে। রাজনৈতিক বিশ্লেষকরা স্তম্ভিত হয়ে দেখেন, ঝিনাইদহ ৪ আসন থেকে গণ অধিকার পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে গোপনে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে এক নতুন সমঝোতায় ভেড়েন রাশেদ খান। যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছেড়ে দিতে গিয়ে বিএনপি তাদের নিজেদের নিশ্চিত আসনটি ছেড়ে দেয় গণ অধিকার পরিষদ তথা রাশেদ খানের হাতে। শুধু তাই নয়, তার বিজয় নিশ্চিত করতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করিয়ে যোগ দেওয়ানো হয় বিএনপিতে। খোদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে তাকে বিএনপির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। তবে ভাগ্যদেবী কি সেদিন তার সহায় ছিলেন? না। নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনের জনগণ তাকে নির্মমভাবে প্রত্যাখ্যান করে তিনি হয়ে যান ৩ নম্বর প্রার্থী। সেখানে জিতে যান জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার ক্যান্ডিডেট। কিন্তু নির্বাচনে ৩ নম্বর হয়ে হেরে গিয়েও যিনি শেষমেশ সরাসরি প্রধানমন্ত্রীর প্রধান রাজনৈতিক পরামর্শদাতার পদে এসে বসেন, তার এই অলৌকিক উত্থানে সাধারণ মানুষ আজ হতবাক। তবে এই অলৌকিক উত্থানের পর দেশ জুড়ে আজ যে সমালোচনার অগ্নুৎপাত শুরু হয়েছে তা রোধ করবে কে? রাজনৈতিক সচেতন মহল থেকে শুরু করে সাধারণ জনগণ, সবার মনে আজ তীব্র ক্ষোভের আগুন। প্রথমত ঝিনাইদহ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের বুকে এই সিদ্ধান্ত চরম এক আঘাত হয়ে দেখা দিয়েছে। যে ব্যক্তি একসময় অন্য একটি দল থেকে এসে বিএনপির টিকিট ছিনিয়ে নিয়েছিল এবং নির্বাচনে হেরে গিয়ে লজ্জাজনকভাবে ৩ নম্বর হয়েছিল, সেই বহিরাগত নেতাকে আজ রাজকীয় ক্ষমতায় বসানোকে
তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ঝিনাইদহে রাশেদ খানের বিরুদ্ধে যে ক্ষোভের আগুন আগে জ্বলেছিল তা আজ নতুন করে রাজপথে নামার আভাস দিচ্ছে। দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়োগের পর শুরু হয়েছে এক ভয়াবহ এবং তীর্যক আক্রমণ। নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়ে বলছেন, আজকের এই নতুন সরকারের কি তবে একজন গোয়েবেলস দরকার হয়ে পড়েছিল? নাৎসি জার্মানির কুখ্যাত প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েবেলসের সাথে তুলনা করে অনেকেই চরম ধিক্কার জানাচ্ছেন। তাদের মতে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে কোনো ভালো রাষ্ট্রনায়ক কখনোই কোনো গোয়েবেলস বা মিথ্যার জনককে প্রধান সহকারী বানায় না। মানুষের ভেতরের রূপ বাইরে দেখা না গেলেও তার কর্ম দিয়েই সে তার ভেতরের আসল চেহারা প্রকাশ করে দেয়। তৃতীয়ত, বিএনপি ও জামায়াতে ইসলামী সম্পর্কের টানাপোড়েনের মাঝে এই নিয়োগকে এক বিশেষ রাজনৈতিক চাল হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা কঠোর ভাষায় বলছেন, এখন থেকে বিএনপিতে রাশেদ খানের অবস্থান টিকিয়ে রাখতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুশি করতে হলে এই রাশেদ খানের মূল কাজই হবে প্রতিদিন মিডিয়ার সামনে এসে জামায়াতকে গালমন্দ করা। সেই কৌশলগত প্রোপাগান্ডার পরামর্শই তিনি এখন প্রধানমন্ত্রীকে দেবেন বলে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমনিতেই প্রধানমন্ত্রীর আশেপাশের অনেকেই তাকে ভুলভাল তথ্য দিয়ে মাঝে মধ্যেই তাকে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেছেন। নতুন করে রাশেদ খানের যুক্ত হওয়া আরো বেশি আশঙ্কাজনক। সব বিতর্ক, রাজপথের ক্ষোভ আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষোদ্গার উপেক্ষা করে রাশেদ খান এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে পাওয়ারফুল রাজনৈতিক সহচর। জনগণের ট্যাক্সের টাকায় বিশাল অঙ্কের সরকারি বেতন, কুক সিকিউরিটি অ্যালায়েন্স আর লাল ফিতার ক্ষমতার দাপট নিয়ে তিনি এখন বাংলাদেশের রাজনীতির তাসের ঘরের নতুন ট্রাম্পার। কিন্তু ইতিহাস বড়ই নির্মম। মানুষের প্রবৃত্তি আড়ালে থাকলেও তার কর্মই কিন্তু তার আসল চরিত্র উন্মোচন করে দেয়। তিনি কি প্রধানমন্ত্রীর রাজনৈতিক গোয়েবলস হিসাবে ক্ষমতার ভিত শক্ত করতে পারবেন, নাকি তার এই বহিরাগত উত্থান সরকারের ভেতরের অসন্তোষের নতুন কোনো কালবৈশাখী ঝড়ের জন্ম দিবে? সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আগামী দিনগুলোর দিকে। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে। কে কাকে কখন কিভাবে ভালোবাসবে আমরা তো জানি না। যেমন এই যে রাশেদ খানকে এতটা ভালোবাসে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসার পাত্র এই রাশেদ খান কিভাবে কাছে টেনে নিল দেখছেন। আমরা কত সমালোচনা করছি, কিন্তু আজকে উনি সচিব পদমর্যাদায় এবং প্রধানমন্ত্রীর সহকারী হয়ে গেছে। হ্যাঁ, বেতন টেতন অনেক টাকা বেতন পাবে, গাড়ি পাবে, আবার বাবুর্চির টাকাও পাবে, যে রান্না করে ওনাকে খাওয়াবে বাবুর্চি, সে বাবুর্চির টাকা, পকেট খরচা, তেলের পয়সা সব মিলায় ভাই মোটা অঙ্কের টাকা। হ্যাঁ, আমাদের দেশেরই টাকা, আপনার আমার টাকা রাশেদ খান এখন তার পকেটে নিবে। আমরা রাশেদ খানকে না ভালোবাসতে পারি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভালোবাসে। কেন ভালোবাসে? রাশেদ খান বহু কথা বলে। হ্যাঁ, কার পক্ষে বলে? বিএনপির পক্ষে বলে। হ্যাঁ, বিএনপির পক্ষে বলে, এবং যারা বিরোধী দল তাদেরকে নাজেহাল কইরা ছাড়ে, যা ইচ্ছা তাই তো বলে। এই যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে কিসের বাচ্চার সাথে তুলনা করছিল মনে আছে? অমুকের বাচ্চা, আমি আর মুখে নিতে চাই না, মানে একটা পশুর সাথে তুলনা করছে। এবং জামাত ইসলামকে তো ধুইয়া দেয়। জামাতে ইসলাম কোনো দলই না, এই দলটা দেশের জন্য ক্ষতিকারক, এই দলটা কেন রাজনীতি করবে এটা উনি মাইনা নিতে পারে না, যার জন্য এত বড় পুরস্কার। আপনি আমি মাইনা না নিলে কি হবে? রাশেদ খানকে মাইনা নিছে স্বয়ং প্রধানমন্ত্রী। আচ্ছা, বিএনপির মধ্যে কি আর কোনো ত্যাগী নেতা নাই? এত বড় একটা দল, এত মানুষের ভিড় এখানে, তারপরও কোনো ত্যাগী নেতা পাইল না, অন্য দল থেকে আসা একজন নেতাকে। হ্যাঁ, অবশ্য উনি নিজের দল ত্যাগ কইরা এই বিএনপিতে যোগ দিছে, আর বিএনপির জন্য তো ওনার জান প্রাণ দিয়ে দিতেছে। গত 4-5 মাস যা কিছু বলছে তারই পুরস্কার পাইল এই রাশেদ খান। এবার কার পালা? নিশ্চয়ই আম তারেকের পালা। আম তারেক বলতেছি এই জন্য যে তারেক রহমানের সাথে ওনার নাম একই নাম, যার জন্য আম তারেক রহমান বললে চিনতে সুবিধা হবে। আজ বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল আরেকটি তোলপাড় করা ঘটনা। সাবেক সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদের রাশেদ খান, যিনি বিএনপিতে বিলীন হয়েছিলেন নির্বাচনের আগে গত বছর 2025-এ, তো সেই রাশেদ খান আজ নিয়োগ পেলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে। তো এইটি একটি তোলপাড় করা ঘটনা, প্রিয় দর্শক শ্রোতা। আর তার পদমর্যাদা নির্ধারণ করা হয়েছে একজন সচিবের সমতুল্য। সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী কে? রাশেদ খান। তো এইটি নিঃসন্দেহে আমাদের চলমান রাজনীতিতে একটি তোলপাড় করা ঘটনা। কেন বলছি সে কথা বিশ্লেষণে যাচ্ছি ধীরে ধীরে। প্রিয় দর্শক শ্রোতা, গত কয়েক মাস থেকে রাশেদ খানের বক্তব্যে সংবাদপত্রগুলো সয়লাব। এমন কোনো দিন নেই রাশেদ খান উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন না। বিরোধী দলগুলোর বিরুদ্ধে, বিশেষভাবে জামায়াত ইসলামী, এনসিপি,
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সাবেক উপদেষ্টাদের সম্পর্কে অশালীন, আপত্তিকর এবং অশালীন, শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রতিনিয়ত। একটি বাচ্চাও ধরে ফেলবে এই রাশেদ খানের ভাওতাবাজি, ধান্দাবাজি, যে কেন একটি লোক এইভাবে প্রতিদিন নেতিবাচক বক্তব্য দিচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কারণ হলো রাশেদ খান বিএনপির কেউ ছিলেন না, তিনি বিএনপির হয়েছেন। তাই বোধহয় তাকে প্রমাণ করতে হচ্ছিল মরিয়া হয়ে যে আমি তোমাদেরই লোক। এটি প্রমাণ করতে হয়েছিল। বিএনপির অন্য নেতাকর্মী সেটি করতে হয়নি, কারণ তারা তো বিএনপি করছেন বছর পর বছর, তারাও কালেভদ্রে অমর্যাদাকর, শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছে। কিন্তু রাশেদ খানের মতো এটি অনেকটা বলা যায় রিলিজিয়াসলি, অর্থাৎ মানুষ ধর্ম যেরকম পালন করে, যেমন একজন বিশ্বাসী মুসলমানের 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় টাইম মেনে, এরকম টাইম মেনে বক্তব্য দিচ্ছিলেন রাশেদ খান। আর তার সেই বক্তব্যের ফটোকারে বিভিন্ন গণমাধ্যম সয়লাভ, বিশেষভাবে বসুন্ধরা গ্রুপের পত্রিকাগুলো, কালের কণ্ঠ, অপরাধ কণ্ঠ, কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, প্রতিনিয়ত তার ফটোকার্ড। আর বক্তব্যগুলো রুচিহীন, পড়লেই বোঝা যায় যেটি উদ্দেশ্য প্রণোদিত, ক্যারেক্টার অ্যাসাসিনেশন একমাত্র উদ্দেশ্য। এবং বক্তব্যের গভীরে ঢুকলে কোনো সারবত্তা নেই, বক্তব্যগুলো একেবারেই অন্তঃসার শূন্য, হালকা মেজাজের কথাবার্তা। যাই হোক, তো সেটি একেবারে কাউকে ছেড়ে না, সবাইকে, কাউকে বাদ দেননি তিনি, যাদের কথা আমি বলছিলাম। এবং কখনো কখনো বক্তব্যগুলো এতটাই উস্কানিমূলক যে রাশেদ খান নিজেকে এরকম বক্তব্য দিয়ে ভয়াবহভাবে ভালনারেবল করে তুলছিলেন নিজেকেও। তো সেই রাশেদ খান, একটু পেছনে ফিরে যাবো প্রিয় দর্শক শ্রোতা, নির্বাচনের আগে গত বছর ডিসেম্বরে খুব সম্ভবত রাশেদ খান নিজ দল থেকে বেরিয়ে এসে বিএনপিতে যোগ দিলেন। সেখানে একটি মজার বিষয় ঘটেছিল, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার পূর্ণ রাশেদ খানকে পেতে হলে এবং চিনতে হলে। তো রাশেদ খান যখন বেরিয়ে গেলেন গণ অধিকার পরিষদ থেকে, আসলে বিষয়টি দুই রকম ছিল। তাদের দল থেকে দুই রকমের বক্তব্য আমরা জানতে পেরেছি গণ অধিকার পরিষদ থেকে। গণ অধিকার পরিষদ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল প্রিয় দর্শক শ্রোতা, আর সেই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল গত বছর 2025-এ 26 ডিসেম্বর। প্রেস বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি একেবারে ডিরেক্টলি। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাওয়ায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি কাদের? গণ অধিকার পরিষদের। কবে? 26 ডিসেম্বর 2025। সুস্পষ্ট বক্তব্য, একেবারে ক্লিয়ার কাট, স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ইফ বাট কিছুই নেই। আচ্ছা, ফাইন। তো একই দিন রাতে মজার ব্যাপার, রাশেদ খানের বস, গণ অধিকার পরিষদের সভাপতি, যিনি এখন সরকারের প্রতিমন্ত্রী, নুরুল হক নূর, তার ফেসবুক পোস্টে নুরুল হক নূর লিখলেন একই দিন 26 ডিসেম্বর 2025 রাতের বেলা। প্রিয় দর্শক শ্রোতা, বেশ ইন্টারেস্টিং, একটু মনোযোগ দিয়ে শুনুন দয়া করে। নুরুল হক নূরের ফেসবুক পোস্ট: নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দলীয় সিদ্ধান্তে রাশেদ খান বিএনপি প্রতীক ধানের শীষ নিয়ে ঝিনেদা 4 এবং নুরুল হক নূর গণ অধিকার পরিষদের প্রতীক ট্রাক প্রতীক নিয়ে পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচন করবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভেবে দেখুন, দিনের বেলা বলা হলো তাকে বহিষ্কার করা হয়েছে, আর রাতের বেলা বলা হলো নির্বাচনী কৌশলের অংশ হিসেবে নূর ট্রাক প্রতীক নিয়ে গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করবেন, আর রাশেদ খান নির্বাচনী কৌশলের অংশ হিসেবে বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। আর দিনের বেলা গণ অধিকার বিজ্ঞপ্তি দিয়ে তাকে বহিষ্কার করেছিল। এই হলো সেই গণ অধিকার পরিষদ, যার প্রধান নেতা নুরুল হক নূর, যিনি এখন প্রতিমন্ত্রী, যিনি বিকাশ নুরু হিসেবে সমধিক পরিচিত এবং প্রসিদ্ধ। এটা আমার কথা না প্রিয় দর্শক শ্রোতা, এটি তার নিজেরই বক্তব্য। আজকাল অনেকেই আমাকে বিকাশ নূর বলছেন। তো তিনি স্বীকারোক্তিও দিয়েছিলেন, খুব ইন্টারেস্টিং ব্যাপারটি। তিনি বলেছিলেন যে হ্যাঁ, আমাদের দলের তো কেউ এমপি মন্ত্রী ছিল না, আমাদের টাকার দরকার, আমাদেরকে টাকা দিয়ে বাঁচিয়ে রেখেছে বিএনপি এবং জামায়াত ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, সেই জামায়াতের বুকে ছুরি মারতেও 1 মিনিট দ্বিধা করেন না নুরুল হক নূর। সম্প্রতি তার বক্তব্য ছিল জামায়াত সম্পর্কে, নিকৃষ্টতম ফেসিবাদী দল জামায়াত ইসলামী। আর তিনিই বলেছেন তার বিকাশ নুরু পদবী সম্পর্কে যে বিএনপি এবং জামায়াত তাকে এবং তার দলকে টাকা দিয়ে বাঁচিয়ে রেখেছে। খুব ইন্টারেস্টিং নয় কি প্রিয় দর্শক শ্রোতা? আচ্ছা, তো সেই গণ অধিকার পরিষদের রাশেদ খানের বক্তব্যগুলো শুনলে যে কোনো মানুষের মনে হবে রাশেদ খান মানসিক ভারসাম্যহীন। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন তার রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে আক্রমণ করতে পারেন না, এটি অসম্ভব। আর
তার বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই প্রিয় দর্শক শ্রোতা। সেটি হলো একটি সংবাদ সম্মেলন যা কিনা হয়ে গিয়েছিল গত বছর নির্বাচনের 3 দিন আগে। তার আগে বলে নেওয়া ভালো, রাশেদ খানকে যখন বিএনপি নমিনেশন দেওয়ার কথা চিন্তা করছিল ঝিনাইদহ 4 আসন থেকে, তখন সেই আসনটিতে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কাফন মিছিল করেছিলেন। তারা সুস্পষ্টভাবে বলছিলেন যে দল তাদের সঙ্গে গাদ্দারি করছে। সেখানে সম্ভাব্য 3 জন প্রার্থী ছিলেন বিএনপির ঝিনাইদহ 4 আসনের, যারা দীর্ঘদিন পোর খাওয়া বিএনপি রাজনীতি করা মানুষ, দীর্ঘদিন জুলুম নির্যাতন সহ্য করেছেন। 3 জন যোগ্য মানুষ ছিলেন এবং তারা 3 জনই নমিনেশন প্রত্যাশী ছিলেন। তাদের সবাইকে কোরবানি দিয়ে বিএনপি দলীয় রাজনীতি তথা দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিষ্ঠা করবার জন্য রাশেদ খানকে মনোনয়ন দেন ঝিনাইদহ 4 আসন থেকে। তো তখন তারা কাফন মিছিল করেছিলেন, সেইটিও কিন্তু সারা বাংলাদেশের সংবাদ মাধ্যম হেডলাইন করেছিল প্রিয় দর্শক শ্রোতা। তো এই রাশেদ খান সেখান থেকে নির্বাচনও করেছিলেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে খুব মজার ব্যাপার হলো ধানের শীষও তাকে বাঁচাতে পারেনি, কারণ নির্বাচনের আগে তিনি একটি ভয়াবহ বিতর্কিত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন। একটি প্রচার তার বিরুদ্ধে হয়েছিল, সেই প্রচার সম্ভবত তার ব্যাপারে কাল হয়েছিল। তো আসছি সেই বিষয়ে, যে সংবাদ সম্মেলনের কথা বলছিলাম, সেই সংবাদ সম্মেলন অন্য এক রাশেদ খানকে আমাদের সামনে তুলে ধরে। আর সেই জন্যই রাশেদ খান সেই নির্বাচনী বৈতরণী পার হতে পারেননি এবং তিনি সেই নির্বাচনী ফলাফলে 3য় হয়েছিলেন এবং যিনি সেখানে পাশ করেছিলেন, নির্বাচিত হয়ে গণপ্রতিনিধি হয়েছিলেন, তার সঙ্গে তার ভোটের ব্যবধান বিশাল ছিল। আচ্ছা, তো এবার আসি সেই সংবাদ সম্মেলন নিয়ে। আমি দৈনিক যুগান্তর থেকে আপনাদের একটু পড়ে শোনাবো অল্প করে। আর সেইটি দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়েছিল সেই সংবাদ সম্মেলনের ঘটনাটি 9 ফেব্রুয়ারি 2025, নির্বাচনের মাত্র 3 দিন আগে। আচ্ছা, তো আমি যুগান্তর থেকে হুবহু পড়ছি। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান কর্তৃক চাকরি সহ বিভিন্ন প্রলোভনে অর্থ আত্মসাৎ ও প্রতারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এই সময় তারা বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন প্রতিকারের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, সেই সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের কর্মীরা, তারপর শ্রম অধিকার পরিষদ থেকে তার দলেরই বেশ কয়েকজন তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং চাকরি দেবার নাম করে তাদের কাছ থেকে টাকা নেয়া, এইসব অভিযোগগুলো করেছিলেন। এমনকি তারা এমন অভিযোগও করেছেন যে রাশেদ খানের হাতে 1,80,000 টাকা দামের যে আইফোনটি এখন, সেই আইফোনটি কেউ একজন কিনে দিয়েছেন, কারণ তিনি তাদের বলেছিলেন তিনি গরিব ঘরের সন্তান, রাজনীতি করতে গেলে একটি ভালো ফোন থাকা জরুরি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি। অবশ্যই জানাবেন আপনাদের প্রতিক্রিয়াটা কী থাকবে। রাশেদ খানের এই নিয়োগকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা কি মনে করেন, এটি কি যৌক্তিক কোনো নিয়োগ দেওয়া হয়েছে? রাশেদ খান কি যোগ্য কোনো ব্যক্তি? অনেকেই অনেক ধরনের কথা বলছে। অনেকেই বলছে তেলবাজি করে, চাটকারিতা করে জায়গা হাসিল করা যায়, সেটা আবারও প্রমাণিত হলো এই বাংলায়। আসলে কি তাই? অনেকে এ ধরনের মন্তব্য করেছে। অনেকে বলছে হাইরে রসির দুর্ভিক্ষ, অনেকে বলছে তেলের দাম দেওয়া হয়েছে, অনেকেই অনেক ধরনের কথা বলছে। যাই হোক, আপনারা জানাবেন আপনারা কি মনে করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে রাশেদ খান নিয়োগ পেয়েছে, তিনি কি মাননীয় প্রধানমন্ত্রীকে সৎ পরামর্শ দিতে পারবে? দেশকে এগিয়ে নিয়ে যেতে তার পরামর্শ কতটা কাজে আসে, সেটাই দেখার অপেক্ষায় এখন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা পুরো ভিডিওটি দেখলেন। আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।